সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার নিশ্চিত করেছে ডিবি। আজ তোলা হতে পারে আদালতে। ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করে অধ্যাদেশ জারি। টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে ভয়াবহ, ড্রাইভার সহ ৪ জনের মৃত্যু, গুরুতর আহতরা হাসপাতালে। বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। আজ ফের সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা। উত্তরাঞ্চলে জেগে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশা চাদরে সকাল সন্ধ্যা। শীতের দাপটে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ ও লেবানন সরকার। যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ বলছেন লেবানিজ কর্মকর্তা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে বলে জানান তিনি। এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। স্বচ্ছতা ফেরাতে ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষায় নতুন করে সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায় ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। পুনরায় নতুন করে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। ৪৫তম বিসিএস এর খাতা আবারও মূল্যায়ন করা হবে বলে জানানো হয়। এদিকে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারিতে পুনরায় ফল প্রকাশ করবে পিএসসি। তবে নতুন করে টেকানো হবে আগের উত্তীর্ণদের সমসংখ্যক প্রার্থীকে, অর্থাৎ আরও ১০,০০০-এর বেশি প্রার্থী নতুন করে সুযোগ পাবেন। প্রশ্ন ফাঁস, মন্ত্রীদের সুপারিশে ক্যাডার নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে গত জুলাই চরম সমালোচনার মুখে পড়ে সরকারের স্বায়ত্তশাসিত এই সংস্থাটি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এ অধ্যাদেশ সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ ২০২৪ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত কাজ ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ হ্যাভিওয়েট ১৩ জনকে হাজির করা হয়। আদালতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় শেখ হাসিনাকে গ্রেফতার করতে না পারায় উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে হত্যা, গণহত্যা, গুমসহ মানবতা বিরোধী নানা অপরাধে জড়িয়ে পড়ে তার নেতাকর্মীরা। সব অপরাধের কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা। মানবতা বিরোধী এসব অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জনকে। হাজিরা ঘিরে পুরো ট্রাইব্যুনাল এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিনের প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে পা দেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। একে একে আসেন দীপুমণি, ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, মেনন, ইনুসহ মোট ১৩ জন। তিল ধারণের ঠাঁই ছিল না ট্রাইব্যুনালে। পরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। এরপর শুরু হয় শুনানি। শুরুতেই চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী শাসনামলে শেখ হাসিনাকে স্বৈরাচার বানায় তার নেতাকর্মীরা। গণ অভ্যুত্থান ঘিরে গণহত্যার কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তখন ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়।
জবাবে প্রসিকিউশন জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। পরে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বর 2 মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। ক্ষমতার দম্ভ এবং মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। এদিন বেশ কয়েকজন আসামি আইনজীবী নিয়োগ করেন। আদালতের কাছে অভিযোগপত্র চেয়েছেন 7 আসামির আইনজীবী। 2010-এর 9-3 বিধি অনুসারে একটি আবেদন সাবমিট করি। মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের 2 জন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার, আজ সেই ট্রাইব্যুনালে খোদ হাজির হয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা। আসামিদের প্রথম হাজিরার মধ্য দিয়ে গতি পেল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম। তবে মূল অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক। সরকারের 100 দিনে এমন পর্যবেক্ষণ টিআইবির। শুধু নির্বাচনের জন্য নয়, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যেই ছাত্র জনতার আত্মত্যাগ, এমন মন্তব্য করে সরকারকে আরও আন্তরিক হয়ে কাজ করার তাগিদ দেয় সংস্থাটি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলনের তুপের মুখে গেল 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তার 3 দিন পর 8 আগস্ট ছাত্র জনতার দাবির মুখে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশে কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী 100 দিনে কতটুকু সফল অন্তর্বর্তী সরকার, এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান গবেষক শাহজাদা এম আকরাম। এ সময় তুলে ধরা হয় অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। নানা উদ্যোগের পরেও বাজার নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা পায়নি অন্তর্বর্তী সরকার। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠনে সরকারি উদ্যোগও ধীরগতির বিষয়টি তুলে ধরা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্রে প্রথম দিকে প্রতিবাদের পতনের পর যে ধরনের অরাজকতা ছিল সেটি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু আরও স্থিতিশীলতার প্রয়োজন। শিক্ষা খাতে সুনির্দিষ্ট সংস্কারের কার্যক্রম জরুরি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। টেক্সটবুক পর্যালোচনা কমিটিকে একবার গঠন করে আবার ভেঙে দেওয়া, এর মাধ্যমে কিন্তু শিক্ষা খাতের রূপান্তর হবে না আমরা মনে করি। এটি জাতীয় জীবনের অত্যন্ত ভবিষ্যতে আমরা যে নতুন বাংলাদেশ, সেটার জন্য অপরিহার্য একটি খাত। এখানে আমরা মনে করি সুনির্দিষ্ট সংস্কারের কার্যক্রম গ্রহণ করা উচিত। সংস্কার ছাড়া শুধু নির্বাচনের জন্য আন্দোলন হয়নি উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশের ভঙ্গুর পদ্ধতির যথাযথ সংস্কার না হলে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ সফল হবে না। রাষ্ট্র সংস্কার সম্পন্ন না করে অন্তত সেটার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ সহ আইনি এবং প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি করার মতো জায়গায় না গিয়ে চট করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এই যে ছাত্র জনতার মূল যে আন্দোলন এবং তার যে চেতনা, সেটা কিন্তু অর্জিত হওয়ার পথে অন্তরায় থেকেই যাবে। এ সময় ঢালাওভাবে সাংবাদিকদের একটি ডিটেশন কার্ড বাতিল করার সমালোচনা করেন টিআইবি। জানান, গণমাধ্যমের জন্য এটা হুমকি। সেটাই পাথরে খোদাই। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। টাঙ্গাইলে বাস পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন।
মঙ্গলবার ভোর রাতে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা 4 জন ঘটনাস্থলে মারা যান। মধুপুর থানার কর্মরত ডিউটি অফিসার মঞ্জুরুল হক জানায়, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনো নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। রাষ্ট্র সংস্কার এগিয়ে নিতে আরো 5টি কমিশন ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় অধ্যাপক A.K. আজাদ খানকে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সাংবাদিক কামাল আহমেদ। শ্রম অধিকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন শিরিন পারভিন হক। আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের নেতৃত্ব দেবেন অধ্যাপক তোফায়েল আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবে কমিশন। এ নিয়ে পূর্ণাঙ্গ সংস্কার কমিশনের সংখ্যা দাঁড়ালো 11টিতে। অসুস্থ হয়ে পড়েছেন হত্যা চেষ্টা মামলায় 2 দিনের রিমান্ডে থাকা দেশ টিভির এমডি আরিফ হাসান। সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। গেল শনিবার দিবাগত রাতে স্কুল ছাত্র সজীব হত্যা চেষ্টার সাজানো মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রোববার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে 3 দিনের রিমান্ড চাইলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন। বাগেরহাটে মাছ ও শীতের সবজির দাম কমলেও স্বস্তি ফিরছে না চাল, ডাল ও মশলার বাজার দরে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, বাজার দর নিয়ে কি বলছেন ক্রেতারা, জানাবেন বিস্তারিত। বাগেরহাটে আসলে সবজি এবং মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এইসব জায়গায়। তবে চাল এবং মশলায় কিন্তু অস্বস্তি ক্রেতাদের মাঝে। আমরা সকাল থেকে বাগেরহাটের বাজারে দেখেছি প্রতি কেজি চালে 5 থেকে 6 টাকা, অনেক ক্ষেত্রে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। স্বর্ণা এবং স্বর্ণা বুলেট চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা করে। এছাড়া চিকন যে চাল মিনিকেট চাল হিসেবে বিক্রি হয় বাগেরহাটে, সেটি কিন্তু 60 থেকে 90 টাকা, এবং প্যাকেটজাত একটা চাল রয়েছে সেটি 100 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাগেরহাটের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা করে। রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা করে, এবং আলু যেটা কয়েকদিনের ব্যবধানে বেশ দাম বেড়েছে, আজকের বাজারে 70 থেকে 75 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এর ফলে ক্রেতারা কিন্তু খুবই ক্ষুব্ধ। ক্রেতারা বলছে যে হঠাৎ করে বিনা কারণে এসব পণ্যের দাম বাড়াচ্ছে, এবং সিন্ডিকেটকে দায়ী করেছেন তারা। অনেকেই বলছেন যে এভাবে যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে তাহলে আসলে তাদের পক্ষে জীবন ধারণ করা অনেক কষ্টের হয়ে যাবে, এবং অনেকেই তাদের যে প্রতিদিনের বাজার, সেই বাজারের পরিমাণ কিন্তু কমিয়ে আনছেন বলে আমরা জেনেছি। এবার আপনাদেরকে একটু সুখবর দিতে চাই, বাগেরহাটের বাজারে মাছের দাম বেশ কমেছে। 500 এবং 600 টাকা কেজি দরের যে ভেটকি মাছ ছিল সেটি এখন কিন্তু 400 450 টাকা কেজি দরে এসেছে। পাঁচশা, টেংরা এগুলো 500 টাকার নিচে নেমেছে। এছাড়া রুই, কাতলা, মৃগেল, চায়নাপুটি এসব মাছের দাম কিন্তু 50 থেকে 60 টাকা কেজিতে কমে 200 থেকে 250 টাকা 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তেলাপিয়া এবং পাঙ্গাসেরও দাম কিছুটা কমেছে। তেলাপিয়া বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা পর্যন্ত, পাঙ্গাসও একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারের সবজি এর দাম কিন্তু কিছুটা কমেছে। আমরা দেখেছি শীতকালীন সবজি ফুলকপি আজকে বিক্রি হচ্ছে 90 টাকা করে, কিন্তু কয়েকদিন আগে এই ফুলকপি বিক্রি হচ্ছিল 120 টাকা করে। বাজারে যে লাউ আছে, এই লাউ কিন্তু এতদিনে 60 থেকে 70 টাকা পিস দরে বিক্রি হতো, আজকে সেই লাউ বিক্রি হচ্ছে 35 থেকে 50 টাকা
দরে। সব মিলে বাজারে সবজিতে স্বস্তি ফিরছে এবং আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছিলাম। ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই বাজারে যে হঠাৎ করে দাম বেড়ে যায়, এই দাম বৃদ্ধির যে বিষয়টি, এই বিষয়টি খুচরো ব্যবসায়ীদের হাতে থাকে না, এটি আসলে পাইকারি ব্যবসায়ীদের হাতে থাকে। তারা বিভিন্ন প্রকার সিন্ডিকেট করে এবং অবৈধভাবে মাল মজুত করে কিন্তু দাম বৃদ্ধি করে। বিশেষ করে চাল যখন বিভিন্ন বড় মিল থেকে আড়তদারদের কাছে আসে, সেই চাল কিন্তু তারা মজুত করে রাখে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করা হয় বলে আমাদেরকে জানানো হয়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ সোহান। বাগেরহাটের নিত্যপণ্যের বাজার সম্বন্ধে জানাচ্ছিলেন সহকর্মী এস সোহান। দেখছেন সংবাদ সকাল। গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের কোনো রোডম্যাপ না থাকায় হতাশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে আহত ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এ সময় প্রতিষ্ঠা লগ্ন থেকে দুস্থ, অসহায় ও ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের পাশে দাঁড়াতে আমরা বিএনপি পরিবারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ পর্যন্ত বাংলাদেশের ঢাকা মহানগর সহ 28টি জেলার এইসব শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়েছি, খোঁজ নিয়েছি, সামান্য কিছু হেল্প করেছি। বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেয়া মন্তব্যের বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো মানে কি বলবো যে কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আত্মাহুতি দেয়া প্রতিটি মানুষের স্মৃতি ধরে রাখতে ব্যবস্থা নেবে বিএনপি। পাশে থাকবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের। বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, কারো মাধ্যমে যাবার দরকার নেই। আপনি নিজে যদি মনে করেন যে আপনি একজন হোক, 2 জন হোক, 5 জন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে দেশকে সংঘাতের দিকে নিতে চাইছে, তাদের অপচেষ্টা ব্যর্থ হবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। সংস্কার অবশ্যই করতে হবে, তবে তা যৌক্তিক সময়ে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অবশ্যই সংস্কার চাই, আমরাই আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার কমিশন নির্বাচনী রোডম্যাপেরই অংশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম।
সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বলেন, দ্রুতই সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে সংস্কার কমিশন। এ সময় তিতুমির কলেজের ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করা হবে। সংবাদ সম্মেলনে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়া সাংবাদিকরা যৌক্তিক কারণ দেখিয়ে রিভিউ আবেদন করলে তথ্য মন্ত্রণালয় পুনরায় ভেবে দেখবে বলেও জানান তিনি। সংবিধান সংশোধনে সংস্কার কমিশন সদস্যদের বাইরেও সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে আলোচনা করা হবে। ডিপার্টমেন্টের থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স এটা দেখাচ্ছে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে, অলমোস্ট গত বছরের মতো। দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এর অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজে ক্লোজ ডাউনের পাশাপাশি ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করবেন শিক্ষার্থীরা। তবে বারাসাতায় ব্যারিকেডের আওতায় মহাখালীর রেলগেট এলাকা পড়লেও মঙ্গলবার জনদুর্ভোগ এড়াতে সেখানে অবস্থান নেবেন তারা। সোমবার রাতে ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিতুমির ঐক্যের সদস্যরা। সোমবার রেল লাইনে অপ্রীতিকর ঘটনার দুঃখ প্রকাশ করে তারা বলেন, আহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। মঙ্গলবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা সহ 4 জন নিজেরা বৈঠক করবে, তারপর প্রতিনিধি দলকে জানানো হবে। এ সময় আন্দোলন চলাকালীন সময় শিক্ষা মন্ত্রণালয় 12 সদস্যের প্রতিনিধি দলকে ডেকে কথা শোনেন তারা। দাবিগুলোকে যৌক্তিক বলেও প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়ে তারা গড়িমসি করে। এরপর অনশনে বসে পড়ে শিক্ষার্থীরা। এমন খবর শোনার পর ক্যাম্পাসের সামনে সড়কে আবারও আন্দোলনের বসে পড়ে শিক্ষার্থীরা। তারপর প্রধান উপদেষ্টার সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করে শিক্ষার্থীদের অনশন ভেঙে দেওয়া হয়। ছাত্রদের আন্দোলনের কারণে বেশি ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। উত্তরের জেলা নীলফামারীতে জেকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে সকাল সন্ধ্যা। বেলা গড়িয়ে গেলেও সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীতের দাপটের সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। সহকর্মী মামুনুর রশিদ মিঠু রিপোর্ট জানাচ্ছেন আপন উপ। হিমালয়ের পাদদেশ ঘেঁষা দেশের উত্তরের জেলা নীলফামারী। মধ্য নভেম্বর থেকে এ জেলায় জেঁকে বসেছে শীত। সকাল সন্ধ্যা বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়লেও চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায়। বেলা গড়িয়ে গেলেও রাস্তায় হেডলাইট জ্বালিয়েই চলে যানবাহন। রাতের বেলা একটু ঠান্ডা মাগরিব আজানের পর বেশিক্ষণ করে, আর সকালবেলায় ভোর থেকে 10টা পর্যন্ত বাইরে হতে পারি না, ঠান্ডা বেশিরভাগ লাগিয়ে থাকে। ভোর 4টা থেকে সকাল 10টা পর্যন্ত শীত। এই শীতটা আমাদের অনেক ক্ষতি করতেছে, ছোট বাচ্চাদের আরো বেশি। এই ঠান্ডা শুরু হল, আমার গরিব মানুষের আজাব শুরু হল। না পাইছি কর্ম করিবে, না পাইছি বেড়েবার। বিকেল হইতে ঠান্ডা, সকাল 11টা পর্যন্ত ঠান্ডা। শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। পরশু দিনের থেকে একটু জ্বর, পাতলা পায়খানা, এই কারণে আজকে সকালবেলা নিয়ে আইছি। কালকে রাত 11টার সময় মেডিকেলে আনছি। এখানে কালকে থেকে স্যালাইন 2টা গেল, ট্রিটমেন্ট চলতেছে, ডাক্তার আসিয়েছে দেখতেছে। রোগবালাই থেকে বাঁচতে চিকিৎসকরাও দিচ্ছেন নানা পরামর্শ। গার্জিয়ানরা যদি একটু সচেতন থাকতো তাহলে এই অসুখগুলো হতো না। বিশেষ করে গার্জিয়ানরা যদি কিছু কিছু নিয়ম ফলো করে, যেমন শীতের সময় বাচ্চাদেরকে শীতের কাপড় পরায় রাখা, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে মাথায় টুপি পরানো, মোজা পরানো, এবং ভোরবেলা এবং রাতের বেলা যদি বাচ্চাদেরকে ঘর থেকে বের করা না হয়, কুসুম কুসুম গরম খাবার খাওয়ানো হয় এবং ফ্রেশ ফলমূল যদি খাওয়ানো হয়, তাহলে কিন্তু এই অসুখগুলো থেকে অনেকটাই বাচ্চাদেরকে রক্ষা করা সম্ভব। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য মতে বর্তমান সময়ে দৃষ্টিসীমা 2000 সেন্টিমিটার থাকার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সকাল সন্ধ্যা দৃষ্টিসীমা থাকছে 3 থেকে 400 সেন্টিমিটার। এতে বেগ পেতে হচ্ছে বিমান ওঠানামায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।
গভীর নলকূপে অপারেটর নিয়োগে নতুন নীতিমালা করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। এতে আগের তুলনায় বেশি জামানত দিতে হবে অপারেটরদের, কমবে সেচ ঘণ্টা। ফলে শস্য ভান্ডার হিসেবে পরিচিত বরেন্দ্র অঞ্চলে আবাদ কমার সংখ্যায় কৃষকরা। যদিও BMDA বলছে অপারেটর নিয়োগে দুর্বৃত্তায়ন কমাতে এমন নীতিমালা। কাজী শাহেদের প্রতিবেদন। যদি 980 ঘন্টা করে চলে এই মৌসুমে, তাহলে আপনার আলুতে অর্ধেক করে স্কিমে আলু চাষ হবে না, প্লাস আলু পরবর্তী যে ইরি ধান হয় সেটা না করার জন্য মৌখিকভাবে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন ওনাদের প্রকৌশলীরা বিভিন্নভাবে। রাজশাহীর তানোর উপজেলার পলাশী গ্রামের চাষি আয়ুব আলী জমিতে ধান কাটা শেষে রোপণ করেন আলু। এই অঞ্চলের পুরো চাষাবাদ সেচ নির্ভর। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নীতিমালায় চিন্তার ভাঁজ এই কৃষকের কপালে। BMDA এর নতুন নীতিমালা অনুযায়ী অপারেটর হতে চাইলে নারী ও পুরুষ উভয়ের জন্য জামানত ছিল 7,000 টাকা। এবার তা বাড়িয়ে পুরুষের জন্য 20,000 ও নারীদের জন্য 15,000 টাকা করা হয়েছে। নারী পুরুষ উভয়কে গভীর নলকূপের ঘরে রাতেও থাকা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে SSC পাস। ফরমের দাম 100 টাকার পরিবর্তে করা হয়েছে 1,000 টাকা। কমানো হয়েছে নলকূপ চালানোর সময়ও। এতে করে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। অপারেটর নিয়োগের ব্যাপারে যে 7,500 টাকা ছিল সেটাকে আপনার 20,000 টাকা করেছে। আর যেটা মহিলাদের জন্য আবার ওই নিয়োগটা ছিল আগে 5,000 টাকা, সেটাকে করেছে এখন 15,000 টাকা। এটা তো আমাদের জন্য আসলে অসম্ভব দেওয়া। আলুতে আমরা যদি প্রতিদিন 15 ঘন্টা করে পানি লাগবে, তো এই পরিমাণে যদি আমরা 15 ঘন্টা করে পানি তুলি তাহলে আমাদের 2.5 মাসে পানিটা শেষ হয়ে যায়। আলু উঠবে না, সরষা বলেন, গম বলেন, ভুট্টা বলেন, কোনো আবাদই উঠবে না। ডিপের অপারেটর যারা আছে তাদের কিন্তু শিক্ষিত যোগ্যতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অভিযোগ উঠেছে বোর্ড সভায় আলোচনা ছাড়াই নতুন এই নীতিমালা করেছে কর্তৃপক্ষ। BMDA এর এমন সিদ্ধান্তকে শস্য উৎপাদনে অন্তরায় বলছেন রাজশাহী রক্ষা সংগম পরিষদের সাধারণ সম্পাদক। সময়সীমা বেঁধে দেওয়া কৃষকের জন্য এবং এই অঞ্চলের কৃষির পুরে বড় ধরনের একটা হুমকির চাপ আসবে বলে আমি মনে করি। সামনে যখন বোর্ড মিটিং হবে অবশ্যই আমি এই বক্তব্যগুলো তুলে ধরবো, যাতে কৃষকদের পক্ষে তাদের সুবিধা মতন জামানতটা গ্রহণ করা হয় এবং ফর্মের দামটা নির্ধারণ করা হয়। তবে BMDA কর্তৃপক্ষ বলছে গভীর নলকূপ অপারেটর নিয়োগে যে দুর্বৃত্তায়ন হয়েছে সেটি ভাঙতে নতুন নীতিমালা। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমে আসবে। গত কয়েক বছরে টিউবওয়েলটা হয়ে গেছে, এটা একটা ব্যবসার একটা কেন্দ্রবিন্দু। এর সাথে জড়িত আছে কিন্তু অনেকেই। উপরের দিকে তাকে অপারেটর নিয়োগ করার জন্য কিন্তু সে কিন্তু কারো না কারো কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে, এবং সেটা পেপারে আপনারা আমি দেখলাম যে পেপারেও এসছে। বরেন্দ্র অঞ্চলে প্রায় 19,000 গভীর নলকূপের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করে BMDA। নতুন এই নীতিমালায় অপারেটর নিয়োগে বিশৃঙ্খলা সৃষ্টি ও সেচ ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল। টাঙ্গাইলে বাস পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, মরদেহ কি পুলিশ নিয়ে গেছে থানায়? আর নিহতদের নাম পরিচয় কি এখনো জানা গেছে? জানাবেন বিস্তারিত। ধন্যবাদ তোয়া। আপনি জানেন যে ঢাকা, টাঙ্গাইল এবং মধুপুর সকালের দিকে একটি দুর্ঘটনা ঘটে এবং বাস এবং পিকআপ সংঘর্ষে কিন্তু 4 জন আপনাকে ধন্যবাদ আতিক। এবার আন্তর্জাতিক খবর। লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন লেবাননের এক শীর্ষ কর্মকর্তা। তিনি জানান, যুদ্ধবন্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ। ইতিমধ্যেই লেবানন তাদের লিখিত বক্তব্য মার্কিন দূতাবাসকে পাঠিয়েছে। এই সংশ্লিষ্ট আলাপ আলোচনার জন্য হোয়াইট হাউসের এক প্রতিনিধি বৈরুতে সফরে আছেন। যুদ্ধবিরতির আলোচনার এ পর্যায়ে সোমবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় 5 জন নিহত ও অন্তত 30 জন আহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা চালিয়ে যাচ্ছে। ফ্রান্সের মার্কোসার চুক্তিকে কেন্দ্র করে ফরাসি কৃষকরা এর বিরুদ্ধে একজোট হয়েছেন। দেশজুড়ে রাস্তাঘাট বন্ধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা। তাদের বক্তব্য, এই চুক্তি বাস্তবায়ন তাদের জীবিকাতে নেতিবাচক প্রভাব ফেলবে।
চুক্তিটি ঘিরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কৃষকদের সমর্থন জানিয়েছেন। আরবিদ আফসারের রিপোর্ট জানাচ্ছেন আফরিন মৌ। গভীর রাত, রাস্তায় সারিবদ্ধ হয়ে ছুটছে একের পর এক ট্রাক্টর। হেডলাইট ও সাইরেনের আলোয় আলোকিত হাইওয়ে। ট্রাক্টরগুলোতে লেখা নানা স্লোগান হঠাৎই একসাথে থেমে অচল করে দেয় হাইওয়ে। সবার বক্তব্য একই, মার্কোসার চুক্তি থেকে সরে আসতে হবে ফ্রান্স প্রশাসনকে। ইউরোপীয় ইউনিয়ন এবং ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে মার্কোসার চুক্তির সম্ভাবনার বিরুদ্ধে সোমবার একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেছে ফরাসি কৃষকরা। তারা বলছেন চুক্তিটি সরাসরি আঘাত হানবে তাদের দৈনন্দিন রুটিরুচিতে। এই চুক্তির মাধ্যমে ল্যাটিন আমেরিকান দেশগুলোর কৃষিজাত পণ্য আমদানি হবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের বাজারে। এতে দেশীয় পণ্য ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত ফ্রান্সের কৃষকরা। কৃষকদের দুশ্চিন্তার সাথে একমত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইয়ের সাথে বৈঠকের পর ম্যাক্রো জানান এই চুক্তি অনুমোদন দেবে না ফ্রান্স। আমরা যেখানে মার্কোসার চুক্তির প্রতি নিন্দা জানাতে এসেছি। ইমানুয়েল ম্যাক্রো ল্যাটিন আমেরিকার সফরে আছেন, তিনি আমাদের কথা তাদের কাছে তুলে ধরবেন। আমরা এই দেশগুলি থেকে কৃষিপণ্য আমদানি করতে চাই না, যেহেতু এটি আমাদের মান অনুযায়ী উৎপাদিত হয় না। ফ্রান্সে আমরা কৃষিজাত পণ্য উৎপাদন করতে সক্ষম। ব্রাজিলে আগামী 18-19 নভেম্বর হতে যাওয়া G20 সম্মেলনে চুক্তিটি চূড়ান্ত হতে পারে বলে আশঙ্কায় বিক্ষোভ করেছেন ফরাসি কৃষকরা। জার্মানি এবং স্পেনের মতো অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সুদূর প্রসারী চুক্তি দেখতে ইচ্ছুক তাদের দক্ষিণ আমেরিকার প্রতিপক্ষের সাথে। এতে ফ্রান্সের ভেটো কতটা কাজে দিবে তা নিয়ে শঙ্কিত দেশটির কৃষকরা। আমরা এই চুক্তিটি নিয়ে হতাশায় আছি। আমাদের অনেক মিথ্যা আশা দেওয়া হয়েছে, তাই আমরা এখানে আমাদের সর্বশক্তি দিয়ে জড়ো হয়েছি। মার্কোসার চুক্তিকে কেন্দ্র করে আন্দোলন আরো বেগবান করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের কৃষকরা। তাদের দাবি, ফ্রান্সকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে এই চুক্তি থেকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাশিয়ার আক্রমণের 1000তম দিন পার করছে ইউক্রেনবাসী। সাংস্কৃতিক রাজধানী শহর লাভিভে নিয়ে যাওয়া হচ্ছে নিহত সৈন্যদের মরদেহ। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইউক্রেনের বাসিন্দারা অনেকটাই সহজভাবে নিয়েছিল রাশিয়ার আগ্রাসন, কিন্তু 2 বছর পরও যখন বন্ধ হচ্ছে না যুদ্ধ, তখন জরিপ বলছে শান্তির জন্য নিজ ভূখণ্ড ছাড়তে রাজি বাসিন্দারা। নাসরিন আক্তারের রিপোর্ট। করুণ সুর বাজছে লাভিভ শহরে। এ যেন স্বজন হারানোর বেদনারই করুণ আর্তনাদ। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে নিহত সেনা সদস্যদের মরদেহ। চলছে শেষকৃত্যের প্রস্তুতি। এ সময় রাস্তায় বেজে উঠে করুণ সুর। বাজাচ্ছেন এক বাদক, অন্যরা সড়কে দাঁড়িয়ে সুর শুনে হচ্ছেন সমব্যথী। কেউ বা হাঁটু গেড়ে শ্রদ্ধা জানান শহীদদের, যাদের কেউ কেউ এরই মধ্যে যুদ্ধে হারিয়েছেন তার নিকটাত্মীয়কে। এ চিত্র ইউক্রেনের লাভিভ শহরের। সাংস্কৃতিক রাজধানী নামে যার সুখ্যাতি, শহরটির সামরিক সমাধি ক্ষেত্রে 2022 সালের ফেব্রুয়ারির পর নতুন করে আরো 570টি কবর খোঁড়া হয়। এখনো বেশ কিছু জায়গায় সমর যুদ্ধে লিপ্ত ইউক্রেন রাশিয়া সৈন্য। যুদ্ধ শুরুর প্রথম দিকে রাশিয়ার এই আগ্রাসনকে অনেকটা সহজভাবে নিয়েছিল ইউক্রেনের বাসিন্দারা। আমি প্রথমে ভেবেছিলাম 1991 সালের মতো কোনো ব্যর্থ অভিযান হবে এবং এটি বেশি দিন স্থায়ী হবে না। যতক্ষণ না পর্যন্ত বহির্বিশ্ব আমাদের সমর্থন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটি স্থায়ী হবে না। কিন্তু যুদ্ধের কলেবর বাড়ার সাথে সাথে ভুল ভাঙে ইউক্রেনবাসীর। বুঝতে পারে খুব শিগগিরই থামছে না এই যুদ্ধ। এরই মধ্যে একের পর এক বাড়ছে রাশিয়ার আগ্রাসনের মাত্রা। ক্রেমলিনের সৈন্যরা 1 বছরের মধ্যে সবচেয়ে দ্রুত সামনে আগাচ্ছে। এরই মধ্যে দখল করেছে গ্রামের পর গ্রাম, নিয়ন্ত্রণ নেয় শিল্পোন্নত অঞ্চল ডনবাসেরও। এটি খুব দ্রুতই বন্ধ হচ্ছে না। তারা সাময়িক যুদ্ধবিরতিতে যেতে পারে, কিন্তু আবার সবকিছু আমাদের সন্তান ও নাতি নাতনিদের ওপর পড়বে। এর সমাপ্তির জন্য আমাদের তাই করতে হবে যা পোল্যান্ড ও সব ইউরোপিয়ান দেশ করেছিল। তারা সামরিক জোট ন্যাটোর সদস্য হয়েছিল এবং এতে তারা নিশ্চয়তা পেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনের সামরিক সহায়তা কমানোর ঘোষণায় নতুন চাপ সৃষ্টি হয় জনমনে। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে নতুন তথ্য।
ইউক্রেনের ৩২% বাসিন্দাই শান্তির জন্য নিজেদের ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিতে প্রস্তুত। আমরা আর কোনো অশ্রু দেখতে চাই না। ইউক্রেনের মানুষ ছাড়া ইউক্রেন থাকবে না। তাই কোনো এক চুক্তিতে এসে এখনই এ যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। এমনকি যদি কিনা আমাদের কোনো ভূখণ্ড বিসর্জন দিতে হয়, এটাই ভালো হবে, কারণ আমরা আর কোনো মৃত্যু দেখতে চাই না। এখন পর্যন্ত যুদ্ধে মারা যায় ইউক্রেন রাশিয়ার বহু সৈন্য। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। দীর্ঘযাত্রায় 18 বছরের পথ পাড়ি দিলেও এখনও দেশের অনেকেই পরিচিত নয় বাংলাদেশের রাগবির সাথে। রাগবি ফেডারেশনের সিইও এর অভিযোগ ফেডারেশনের নানা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে। তার বেতন মাসিক $410 ধরা হলো, প্রতি মাসে দেওয়া হচ্ছে মাত্র 2000 টাকা। এসব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। রাফিউল ইসলাম রাতুলের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন 2006 সালে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিজেদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ফেডারেশনটি। দীর্ঘ যাত্রায় 18 বছরের পথ পাড়ি দিলেও দেশের অন্য খেলার মতো মানুষের মনে কতটা জায়গা করতে পেরেছে তা একটা প্রশ্ন থেকে যায়। এখনো দেশের অনেকেই পরিচিত নয় বাংলাদেশের রাগবির সাথে। এমনকি দেশে যে এই খেলার প্রচলন আছে সিংহভাগ লোকেরই তা জানা নেই। তবুও ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার আছে তাদের সাম্রাজ্য, আছে তহবিল, সাথে দিগন্ত জোড়া দুর্নীতি। রাগবি ফেডারেশনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব শোভন 2021 সালে ফেডারেশনের সিইও পদে যুক্ত হওয়ার পর ফেডারেশনের নানা দুর্নীতি ও অনিয়ম হয়েছে তার চোখের সামনে। তার অভিযোগ, আমি 2021 সালের 3 জানুয়ারি থেকে যখন সিইও হিসেবে জয়েন করি তখন থেকে কিন্তু আমার স্যালারি ধরা হয়েছিল $410 41,000 টাকার মতো আসে, কিন্তু আনফরচুনেটলি আমি অনলি 2000 টাকা পাই, কিন্তু বাকি এই 39,000 টাকা এখন আমি পাই না। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো অডিট কার্য পরিচালনা করেনি রাগবি ফেডারেশন। ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাইদ আহমেদের নির্দেশে মিথ্যা অডিট রিপোর্ট বানিয়ে প্রদান করা হচ্ছে এশিয়া রাগবিকে, যেখানে স্বাক্ষরও করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। তারা কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচন দেয়নি, এবং তারা নির্বাচন দিবে কিনা তাও তারা সন্দিহান। তারা বলছে যে আমরা চাচ্ছি না কোনো নির্বাচন দিতে, আর দিলেও তারা হচ্ছে তাদের মুষ্টিগতভাবে দিবে। জাতীয় দল ও বয়স ভিত্তিক দলগুলোর ম্যাচে খেলোয়াড়দের নাম অন্তর্ভুক্ত করতেও নেওয়া হয় বড় অঙ্কের অর্থ। মানে আমার কাছে টাকা নেওয়া হয়েছিল 20,000 টাকা, বলছিল ইন্স্যুরেন্স ফি প্লাস আরো যত কস্ট আছে এরকম কস্ট না হয়েছে। আমরা 2023 সালে যখন সেপ্টেম্বরে যাই জাপান যাই, তখন আমরা মেয়েরা 1,40,000 বা 1,50,000 সামথিং এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আমরা জাপান যাই। ক্রীড়া মন্ত্রণালয় ও বিভিন্ন দেশি বিদেশি সংস্থা থেকে পাওয়া অর্থ ফেডারেশনে ব্যয় না করে তা আত্মসাতের অভিযোগ রয়েছে ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী ও বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা জানতে দেশ টিভি মুখোমুখি হয় ফেডারেশনের অভিযুক্ত সাধারণ সম্পাদকের। না, প্লেয়ারদের থেকে নেই না, তবে আমাদের যে প্লেয়াররা যে ট্রেনিংয়ে যায়, ওই যে জাপানে খেলে স্কুলে হ্যান্ডবলার আছে, ওরা স্পন্সর, ওরা নিজেরাই টাকা নিবে কেন, ওরা নিজেরাই স্পন্সর করে বাচ্চারা খেলতে যায়। আমরা আসলে নির্বাচনের একটা চাহিদা থাকে, যেমন জেলা বা তারা, আমাদের কোনো চাহিদা ছিল না যে আমাদের যত জেলা খেলে বলেন নির্বাচন করেন। আপনার এই বেতনের কোনো হিসাব এনইসি বা রাগবি ফেডারেশন কোনো হিসাবে দেখা যাবে, আজকে পদত্যাগ করুন আমি। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। এ ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল।